চলচ্চিত্রটি শুরু হয় রে নামের এক ব্যক্তির সাথে একজন কর্মকর্তার সাক্ষাতের মাধ্যমে, যিনি তাকে লং ওয়াক নামক এক বিপজ্জনক প্রতিযোগিতার জন্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। পুরো দেশ এই অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য প্রস্তুত এবং পুরস্কার হিসাবে থাকছে অর্থ, খ্যাতি, সম্পদ, এমনকি শেষ প্রতিযোগীর একটিমাত্র ইচ্ছা পূরণ করার মতো যথেষ্টেরও বেশি। এরপর রে তার মায়ের সাথে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। যাত্রাপথে পৃথিবীর ভয়াবহ অবস্থা স্পষ্ট হয়ে ওঠে। বহু বছর আগে এক ভয়াবহ যুদ্ধ দেশটিকে ধ্বংস করে দিয়েছিল, শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এবং পরিবারগুলো বেঁচে থাকার জন্য সংগ্রাম করছিল। অনেকের জন্য লং ওয়াক হল দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার একমাত্র সুযোগ, কিন্তু প্রতি বছর মাত্র 50 জন যুবক নির্বাচিত হয়। রেকে হারানোর ভয়ে আর মা তাকে মন পরিবর্তন করার জন্য অনুরোধ করেন, কিন্তু সে রাজি হয় না এবং জোর দিয়ে বলে যে তাকে এটা করতেই হবে। যখন তারা গন্তব্যে পৌঁছায়, তার মা তাকে শক্ত করে জড়িয়ে ধরেন, কিন্তু সে তার কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পরেই রের সাথে পিটার ম্যাকভাইস নামের আরেকজন প্রতিযোগীর দেখা হয়। তারা দুজন দ্রুত বন্ধু হয়ে যায় এবং শীঘ্রই বেকার স্টেভিন্স ও সর্বকনিষ্ঠ প্রতিযোগী কার্লি সহ অন্যান্য পদযাত্রীদের সাথে যোগ দেয়। কিছুক্ষণ পর এই দীর্ঘ পদযাত্রার মূল পরিকল্পনাকারী, যিনি কেবল মেজর নামেই পরিচিত, অবশেষে আবির্ভূত হন। তিনি এগিয়ে এসে এক একে প্রতিযোগীদের নাম ধরে ডাকতে শুরু করেন। প্রত্যেক ছেলে লাইন থেকে বেরিয়ে এসে একটি ধাতব ট্যাগ নেয় এবং নিজের জায়গায় ফিরে যায়। যখন 50 জনকেই গণনা করা হয়ে যায়, মেজর তাদের সাথে কথা বলার জন্য কিছুক্ষণ সময় নেন। তিনি দলটিকে মনে করিয়ে দেন যে দেশটি যুদ্ধের ক্ষত থেকে কখনোই পুরোপুরি সেরে ওঠেনি। শহরগুলো বিধ্বস্ত, শিল্প দুর্বল এবং মানুষ অস্থির। তবুও প্রতি বছর এই দীর্ঘ পদযাত্রা উৎসাহ যোগায়, মনোবল বাড়ায় এবং শৃঙ্খলার বোধ ফিরিয়ে আনে। তার মতে দেশের আসল দুর্দশা দারিদ্র্য নয়, বরং অলসতা, আর সে কারণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাইকে মনে করিয়ে দিতে যে শৃঙ্খলা এবং অধ্যাবসায়ই টিকে থাকার চাবিকাঠি। বক্তৃতা শেষ হওয়ার পর তিনি নিয়মকানুনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেন। প্রত্যেক প্রতিযোগীকে ঘণ্টায় ন্যূনতম 3 মাইল গতিতে হাঁটতে হবে। তাদের মধ্যে কেউ গতি কমালে তাকে সতর্ক করা হবে। দ্বিতীয়বার ভুল করলে আরেকটি সতর্কবার্তা দেওয়া হবে। তৃতীয়বার ভুল করলে তারা গুরুতর সমস্যায় পড়বে এবং আবারও ব্যর্থ হলে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে বাদ হয়ে যাবে। কোনো শেষ রেখা নেই, থামার কোনো জায়গা নেই এবং কেবল একজনই টিকে আছে। এই বলে মেজর তার পিস্তল তুলে বাতাসে একটি গুলি ছুড়লেন, যা আনুষ্ঠানিকভাবে হাঁটা শুরু করে দিল। এরপর 50 জন লোক এগিয়ে গেল। তাদের পেছনে ছিল সশস্ত্র সৈন্য বোঝাই কয়েকটি ট্রাক। রে মন্তব্য করে যে দৃশ্যটি কতটা ফাঁকা ও বিষণ্ণ দেখাচ্ছে, এবং বার্কোভিচ নামের একজন প্রতিযোগী উত্তর দেয় যে মেজর কেবল পরে ভিড়ের অনুমতি দেবেন, তবে পথের ধারে বসবাসকারী স্থানীয়রা পাশ থেকে দেখতে পারে। যারা বাড়ি থেকে দেখছে তাদের জন্য প্রতিটি পদক্ষেপে ক্যামেরা বসানো আছে। 7 মাইলের মাইল ফলক পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা গ্র্যান্ড প্রাইজ নিয়ে কথা বলতে শুরু করে। বেকার স্বীকার করে যে তার একমাত্র প্রেরণা হলো টাকা, কিন্তু রে দ্বিমত পোষণ করে, বলে শুধু টাকার জন্য লড়াই করাটা যুক্তিযুক্ত নয়। কিছুক্ষণ পর হার্কনেস নামের আরেকজন প্রতিযোগী একটি ছোট নোটবুক নিয়ে আসে। সে সাবধানে সবার নাম ও নম্বর লিখে নেয় এবং ব্যাখ্যা করে যে সে এই দীর্ঘ পথ চলা নিয়ে একটি বই লিখছে। যদি সে বেঁচে ফেরে তবে সে ধনী এবং বিখ্যাত হয়ে যাবে। কিন্তু পিটার ব্যাখ্যা করে যে হার্কনেস যদি সত্যিই জেতে তবে মনে রাখার জন্য তার বইটির প্রয়োজন হবে না। এদিকে কার্লি, সবচেয়ে কম বয়সী প্রতিযোগী, হোঁচট খেতে শুরু করে। তার পায়ে ব্যথা এবং সে সোজা হয়ে দাঁড়াতে প্রায় পারছিল না। রে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার হাত ধরে রাখে আর পিটার তাকে উৎসাহ দেয়, কিন্তু কার্লি এতটাই ব্যথায় কাতর ছিল যে সে শীঘ্রই রাস্তায় পড়ে যায়। 3 বার সতর্ক করার পরেও যখন সে ওঠে না, তখন একজন সৈন্য এসে তাকে নির্মমভাবে গুলি করে। এই দৃশ্য রেকে এতটাই ভয় পাইয়ে দেয় যে সে ভুলবশত গতি কমিয়ে দেয়, যার ফলে একজন সৈন্য তাকে সতর্ক করে। কিন্তু কোনো ক্ষতি হওয়ার আগেই পিটার দ্রুত তাকে সামনে টেনে আনে। মেজর নিহত ছেলেটির ব্যাপারে একটি ঘোষণা দেন এবং অন্যদের এগিয়ে যেতে বলেন, কারণ আরও মৃত্যু অনিবার্য, এবং দূরত্বটি অতিক্রম করার পর দলটি 17 মাইলের লক্ষ্যে পৌঁছায়। রে স্বীকার করে যে সে কিছুটা শক্তি হারিয়েছে। ততক্ষণে রে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। সে আর কতটা নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে তা নিশ্চিত নয়, কিন্তু পিটার তাকে শেষের কথা না ভেবে একবারে এক মুহূর্ত করে শুধু সামনে এগিয়ে যেতে পরামর্শ দেয়। ঘণ্টাখানেক পর রে, পিটার, হ্যাঙ্ক এবং বেকার একে অপরের আরও কাছাকাছি আসতে শুরু করে এবং তাদের মধ্যে একটি দৃঢ় বন্ধন তৈরি হয়। কিন্তু যখন সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, ঠিক তখনই প্রচণ্ড গরম এবং ক্লান্তি 1 নম্বর প্রতিযোগীকে কাবু করে ফেলে। তার শরীর আর দম বন্ধ করে দেয় এবং রাস্তায় তার খিঁচুনি শুরু হয়। কিছু পথচারী তার জন্য চিন্তিত হয়, কিন্তু বার্কোভিচ হাসে এবং ছেলেটির কষ্ট নিয়ে উপহাস করে। সৈন্যরা একটি সতর্কবার্তা জারি করে এবং ছেলেটি সুস্থ না হওয়ায় তাকে হত্যা করা হয়।
আশ্চর্যজনকভাবে বার্কোভিচ এই মৃত্যু উদযাপন করে এবং সবাইকে বলে যে তাদের খুশি হওয়া উচিত, কারণ এতে তাদের জেতার সম্ভাবনা বাড়িয়ে দেবে। যখন তারা 25 মাইলের চিহ্নে পৌঁছায়, বার্কোভিচের চঞ্চলতা র্যাঙ্ক নামের এক ছেলের দিকে যায়। প্রথমে সে ছেলেটির নাম নিয়ে উপহাস করে, তারপর তার মাকে অপমান করে সে সীমা ছাড়িয়ে যায়। র্যাঙ্ক মেজাজ হারিয়ে বার্কোভিচকে আক্রমণ করে, কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হয় এবং জোরে জমিনে পড়ে। অন্যরা তাকে উঠে দাঁড়াতে চিৎকার করে, কিন্তু সে সময় মতো উঠতে পারে না এবং সৈন্যরা শীঘ্রই তাকে গুলি করে। এতে রে এবং পিটার ক্ষিপ্ত হয়ে বার্কোভিচকে খুনের দায়ে অভিযুক্ত করে, কিন্তু সেই সাইকোপ্যাথ জোর দেয় যে এটা তার দোষ ছিল না, কারণ সে ছেলেটিকে ছুঁয়েও দেখেনি। পরে আরেকজন প্রতিযোগী প্রস্রাব করার জন্য অস্থির হয়ে ওঠে। সে হাঁটতে পারে না এবং তার গতি কমে যায়। সৈন্যরা তাকে সতর্ক করতে শুরু করে এবং যখন সে এক চুলো নড়ে না, তখন তাকে অপমানজনকভাবে গুলি করা হয় এবং সে সবার সামনে প্রস্রাব করে। নাইট অবশেষে জ্ঞান হারায় এবং ছেলেরা কেবল তাদের ইচ্ছা শক্তির জোরেই দৌড়াতে থাকে। রে ঘুমাতে শুরু করে এবং এমনকি তার মাকে নিয়েও স্বপ্ন দেখে, কিন্তু পিটার তাকে ঝাঁকিয়ে জাগিয়ে তোলে এবং মনোযোগ ধরে রাখতে বলে। রে স্বীকার করে যে সে তার মাকে কতটা মিস করে এবং পিটার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, বলে সে শীঘ্রই তার সাথে আবার দেখা করবে। ঘণ্টাখানেক পর রে নিজের অজান্তেই তার গতি কমিয়ে দেয় এবং দ্বিতীয়বার সতর্কবার্তা পায়। কিছুক্ষণ পর সে আবার হোঁচট খায় এবং তৃতীয়বার সতর্কবার্তা পায়। এরপর জানা যায় যে কোনো প্রতিযোগী যদি টানা 3 ঘন্টা কোনো ভুল না করে হাঁটে, তবেই 3টি সতর্কবার্তা বাতিল করা যাবে। পিটার তাকে সাহায্য ও উৎসাহিত করার চেষ্টা করে, কিন্তু রে রেগে গিয়ে তাকে যত্ন করার ভান করার জন্য অভিযুক্ত করে। সে বলে যে পিটার গোপনে চায় সে যেন পড়ে যায়, যাতে তার জেতার সম্ভাবনা বেড়ে যায়। শীঘ্রই পদযাত্রীরা একটি খাড়া পাহাড়ের সম্মুখীন হয় এবং এই আরোহণ তাদের অনেকের জন্য মারাত্মক প্রমাণিত হয়, যারা গতি খুব বেশি কমিয়ে ফেলে এবং ঘটনাস্থলেই মারা যায়। রে তার সমস্ত শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রায় অর্ধেক পথ যাওয়ার পরই হাল ছেড়ে দেয়। পিটার তাকে ধরে ফেলে এবং তাকে থামতে বারণ করে। রে আবেগপ্রবণ হয়ে তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চায়। সে বলে যে সে যা বলেছে তা বলতে চায়নি। পিটার তাকে চিন্তা করতে বারণ করে এবং শ্বাস নিতে সাহায্য করে। পরের দিন নাগাদ দলটি 59 মাইল পথ অতিক্রম করে এবং রে আবার দুর্বল হয়ে পড়ে। সে পিটারকে কথা বলতে অনুরোধ করে যাতে তার মনোযোগ নষ্ট না হয়। এরপর রে স্বীকার করে যে সে শুধু বেঁচে থাকার জন্যই জিততে চায় না, বরং সে একটি মহৎ উদ্দেশ্য অনুভব করে। প্রায় 67 মাইল পথ অতিক্রম করার পর হ্যাঙ্ক কোনো মতে তাল মেলাতে পারছিল। তার পদক্ষেপগুলো দুর্বল ও টলমলে, এবং যদিও পিটার তাকে এগিয়ে যেতে উৎসাহিত করার চেষ্টা করে, হ্যাঙ্ক শুধু তাকিয়ে থাকে আর গালিগালাজ করতে থাকে। এদিকে হার্কনেসের অবস্থা আরও খারাপ। তার গোড়ালি মচকে গেছে এবং সে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। তাকে গতি কমাতে সতর্ক করা হয় এবং রে তাকে উৎসাহিত করার চেষ্টা করে, কিন্তু তার শরীর কিছুতেই সহযোগিতা করে না। তার সতর্কবার্তা শেষ হওয়ায় সৈন্যরা তাকে হত্যা করে। তার মৃত্যুতে রে এবং পিটার শোকে মুহ্যমান হয়ে পড়ে, কিন্তু বার্কোভিচ তাদের উপহাস করে এবং তাদের বন্ধুর স্মৃতিতে একটি কবিতা বা গান লেখার পরামর্শ দেয়। পিটার মেজাজ হারায় এবং আবারও তাকে খুনের দায় বলে, যার ফলে আরেকটি উত্তপ্ত তর্ক শুরু হয়। দলটি যখন অবশেষে 100 মাইলের মাইল ফলক অতিক্রম করে, মেজর এতক্ষণ টিকে থাকার জন্য তাদের অভিনন্দন জানান। কিন্তু সেই মুহূর্তটি সংক্ষিপ্ত হয়ে যায় যখন একজন মরিয়া ছেলে হঠাৎ কাছের একটি ভবনের দিকে দৌড়ে যায়। পালানোর আশায় দরজার কাছে পৌঁছানোর আগেই তাকে গুলি করা হয়। 103 মাইলে বেঁচে থাকা ছেলেরা আলোচনা শুরু করে যে তারা জিতলে কি চাইবে। বেকার বলে যে সে চাঁদে যাওয়ার জন্য একটি রকেট চাইবে। মজা করে পিটার বলে, যদি একজন বিজয়ীর পরিবর্তে দুজন বিজয়ী হতো তাহলে ভালো হতো। যখন রের পালা আসে তখন সে বলে সে পুরো ব্যবস্থাটাই বদলে ফেলতে চায়। অন্যরা সাথে সাথে বলে ওঠে যে এটা অসম্ভব, কারণ ইচ্ছা দিয়ে সরাসরি পরিস্থিতি বদলানো যায় না। ক্ষিপ্ত হয়ে দলটি মেজর এবং পুরো দীর্ঘ পদযাত্রাটিকে গালিগালাজ করতে থাকে। সেই রাতে মুষলধারে বৃষ্টি নামে, আক্ষরিকভাবে সবাই ভিজে যায়। রায়ের চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছিল, তাই হাঁটার সময় পিটার তাকে বিশ্রামের জন্য নিজের কাঁধে হেলান দিয়ে রাখে। তৃতীয় দিন শুরু হওয়ার আগেই তারা 144 মাইল পথ অতিক্রম করেছে এবং তার অবস্থা দ্রুত অবনতি ঘটছে। একটি বিরল শান্ত মুহূর্তে রে পিটারকে তার অতীতের কথা বলে। সে ব্যাখ্যা করে যে তার বাবা তাকে দর্শন, সঙ্গীত এবং কর্তৃপক্ষ দ্বারা নিষিদ্ধ অন্যান্য বিষয় শেখাতেন। সরকার এই ধরনের শিক্ষাকে রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করত এবং একদিন স্বয়ং মেজর তার বাবার মুখোমুখি হয়ে দেশের প্রতি আনুগত্যের শপথ নিতে এবং তার নিষিদ্ধ ক্লাস ছেড়ে দিতে বলেন। তার বাবা রাজি হননি, যার ফলে তাকে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রে অবশেষে প্রকাশ করে যে সে মেজরকে হত্যা করতে এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই দীর্ঘ পদযাত্রায় যোগ দিয়েছিল। যদি সে জেতে তবে সে পুরস্কার হিসেবে একটি কার্বাইন রাইফেল দাবি করার পরিকল্পনা করে এবং তার বাবাকে যে হত্যা করেছে তার বিরুদ্ধে সেটি ব্যবহার করবে। যখন তারা 170 মাইল দূরত্বে পৌঁছায় তখন ঘটনার নিষ্ঠুরতা আরও বেড়ে যায়।
একজন পদযাত্রী সম্পূর্ণ ক্লান্ত ভিক্ষা করতে করতে সৈন্যদের দিকে টলটল করে এগিয়ে আসে। সৈন্যরা তাকে পিটিয়ে মাটিতে ফেলে দেয় এবং একটি ট্যাঙ্কের নিচে পিষে দেয়। কিছুক্ষণ পরেই আরেকজন প্রতিযোগী মেজাজ হারায়। সে তার পোশাক খুলে ফেলে এবং ভুল দিকে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে। সৈন্যরা কোনো দ্বিধা ছাড়াই তার উপর গুলি চালায়। সেই রাতে 211 মাইল পথ অতিক্রম করার পর স্টেবিন্স রের কাছে দুঃসংবাদ নিয়ে আসে। হ্যাঙ্ক প্রায় ভেঙে পড়ার উপক্রম। রে তাকে সাহস যোগাতে দ্রুত এগিয়ে যায়, কিন্তু হ্যাঙ্ক মুখ ফিরিয়ে নেয় এবং ধীরে ধীরে সৈন্যদের দিকে হাঁটতে থাকে। ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়, যা পুরো দলকে হতবাক করে দেয়। বেকার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং ব্যর্থ প্রতিযোগী সাহায্যের জন্য মিনতি করতে থাকে। বেকার বেড়া ভেঙে তার আহত বন্ধুর কাছে পৌঁছানোর চেষ্টা করে এবং সৈন্যরা সাথে সাথে তাকে সতর্ক করতে শুরু করে। ভাগ্যক্রমে সে আত্মহত্যা করার আগেই রে তাকে ধরে ফেলে এবং চিৎকার করে বলতে বলতে তাকে সামনে টেনে নিয়ে যায় যে হ্যাঙ্ক চলে গেছে এবং কিছুই করার নেই। পরের দিন শুরু হয় এবং দলটি ইতিমধ্যে 209 মাইল পথ অতিক্রম করেছে। কেবল রে, পিটার, বার্কোভিচ, স্টেবিন্স, বেকার এবং পার্কার অবশিষ্ট থাকে। যখন তারা জানতে পারে যে তাদের মধ্যে একমাত্র তারই স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল, তখন তারা একমত হয় যে বিজয়ীকে অবশ্যই পুরস্কারের অর্থ নিশ্চিত করতে হবে। তাদের কেউই বার্কোভিচের কাছে সাহায্য চায় না, ফলে সেই স্পষ্টতই বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিজেকে একা মনে করে বার্কোভিচ রের কাছে যায় এবং স্বীকার করে যে র্যাঙ্কের মৃত্যুতে সে অনুতপ্ত। সে ক্ষমা চায় এবং দলে যোগ দিতে বলে। রে রাজি হয়, কিন্তু বার্কোভিচ শীঘ্রই অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে তার মানসিক ভারসাম্য হারাতে শুরু করে এবং হঠাৎ সামনে ঝাঁপিয়ে পড়ে নিজের গলায় একটি ছুরি ঢুকিয়ে দেয়। সৈন্যরা দ্রুত তাকে হত্যা করে আর বাকিরা গভীরভাবে বিচলিত হয়ে হাঁটা চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পায় না। সেই রাতে ক্লান্ত দলটি তাদের মনোবল বাড়াতে এবং এগিয়ে চলার জন্য একসাথে গান গাইতে শুরু করে। পঞ্চম দিনের মধ্যে তারা 278 মাইল পথ পাড়ি দিয়েছে এবং পথটি এখন সেই শহরের মধ্যে দিয়ে গেছে যেখানে রের মা থাকেন। পার্কার ব্যাখ্যা করে যে রে তার মাকে আবার দেখতে পেয়ে ভাগ্যবান, কিন্তু পিটার জোর দিয়ে বলে যে এটা আসলে একটা অভিশাপ, কারণ এটা তার জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। 286 মাইলে তারা অবশেষে রের নিজ শহরে পৌঁছায়। রের একটি বুট ছেঁড়া এবং বেকার তাকে দুটোই খুলে ফেলতে পরামর্শ দেয়, এই বলে সতর্ক করে যে ভারসাম্যহীন পদক্ষেপে সে আরও দ্রুত ক্লান্ত হয়ে পড়বে। শীঘ্রই রে ভিড়ের মধ্যে তার মাকে দেখতে পায়। প্রথমে সে দূর থেকে হাত নাড়ে, কিন্তু নিজেকে সামলাতে পারে না। সে তার দিকে ছুটে যায় এবং একটি আলিঙ্গনের জন্য আকুতি জানায়। এই বেপরোয়া কাজের জন্য সে বারবার সতর্কবার্তা পায় এবং তার মা মারা যাওয়ার আগে তাকে চলে যেতে অনুরোধ করে। সৈন্যরা গুলি চালানোর জন্য প্রস্তুত হলে পিটার রেকে লাইনে ফিরিয়ে আনে, যার ফলে সে এগিয়ে যেতে এবং নিশ্চিত মৃত্যু থেকে বাঁচতে পারে। রের নিজ শহর পার হওয়ার পর পিটার অবশেষে তার বেদনাদায়ক অতীত সম্পর্কে মুখ খোলে। সে রেকে বলে যে তার যখন থেকে মনে পড়ে, অর্থাৎ যুদ্ধে বাবা মাকে হারানোর পর থেকেই সে এই চালিয়ে আসছে। এরপর তার চাচা তাকে আশ্রয় দেন, যিনি মাত্র 10 বছর বয়সে তাকে মারধর করে মেরে ফেলেন। একা হয়ে পিটার অন্য পথশিশুদের সাথে যোগ দেয় এবং চুরি ও মারামারি করে জীবিকা নির্বাহ করতে থাকে। একটি মারামারির পরিণতি খারাপ হয় যখন একটি ছেলে তাকে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে তার শরীরে একটি ক্ষতচিহ্ন তৈরি হয়। পরে হাসপাতালে তার জ্ঞান ফেরে, কিন্তু আক্রমণকারীকে দোষ দেওয়ার পরিবর্তে সে নিজেকেই দোষ দেয়। সেই দিন থেকে সে প্রতিজ্ঞা করে যে পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, সে সবসময় আলোর সন্ধান করার চেষ্টা করবে। সে ব্যাখ্যা করে যে যদি সে জেতে, তবে পুরস্কারের টাকা সে তার মতো অনাথদের সাহায্য করার জন্য ব্যবহার করতে চায়। এই কথাটি রেকে গভীরভাবে ব্যথিত করে। যখন তারা 306 মাইলে পৌঁছায়, স্টেবিন্স দলটিকে সতর্ক করে দেয় যে এখন থেকে কেউ যেন কাউকে সাহায্য না করে। সবাই এতে রাজি হয়। যদিও এটি ঠান্ডা এবং কঠোর মনে হয়, বেকারের নাক দিয়ে প্রচুর রক্ত ঝরতে থাকে, কিন্তু নিয়মের কারণে কেউ হস্তক্ষেপ করে না। সেই সন্ধ্যায় বেকারের নাক দিয়ে আরও বেশি রক্ত ঝরতে থাকে এবং পিটার ও রে তাকে সাহায্য করে নিয়ম ভঙ্গ করে। কিন্তু বেকার জানে যে সে বেশি দিন টিকবে না। সে তাদের একটি লকেট দেয় এবং অনুরোধ করে যে যদি তারা বেঁচে থাকে তবে যেন এটি বেকারের দাদিকে দেওয়া হয়। সে তাদের কাছ থেকে এই প্রতিজ্ঞাও আদায় করে নেয় যে তাকে যখন ফাঁসি দেওয়া হবে তখন তারা যেন পিছনে ফিরে না তাকায়। তারা তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু বেকার রাজি হয় না। তার শরীর আর চলে না এবং সৈন্যরা তাকে নৃশংসভাবে হত্যা করে। রাত নাগাদ এই যাত্রা 326 মাইলে পৌঁছায়। কেবল রে, পিটার এবং স্টেবিন্স অবশিষ্ট থাকে, যারা মেজরের পাহারায় একটি দীর্ঘ সেতু পার হয়। রে ক্ষিপ্ত হয়ে মেজরকে অভিশাপ দিতে শুরু করে, কিন্তু বৃদ্ধ লোকটি কেবল হাসে এবং বলে যে এই ক্রোধ ঠিক সেই ধরনের হত্যাকারী স্বভাব যা সে একজন বিজয়ীর মধ্যে দেখতে পায়।
তারপর স্টেবিন্স সত্যিটি প্রকাশ করে যে সে আসলে মেজরের অবৈধ পুত্র। সে বলে যে সে তার বাবার বাড়িতে থাকতে চেয়েছিল, কিন্তু এখন তার শরীর তাকে সঙ্গ দিচ্ছে না। সে পিটার ও রেকে বলে যে তাদের সাথে হাঁটাটা তার জন্য সম্মানের এবং তাদের শুভকামনা জানায়। এরপর সে থেমে যায় এবং সৈন্যদের তাকে গুলি করার সুযোগ দেয়। এখন শুধু রে আর পিটারই বাকি আছে। তারা একসাথে হাঁটতে থাকলে বৃষ্টি শুরু হয়। পিটার স্বীকার করে যে ছোটবেলায় সে মরতে ভয় পেত, কিন্তু এতগুলো ছেলেকে মরতে দেখার পর সে বুঝতে পারে যে জীবনে মৃত্যুই একমাত্র নিশ্চিত বিষয়, এবং তুমি কিভাবে এর মুখোমুখি হবে তা কেবল তুমিই বেছে নিতে পারো। 331 মাইল দূরত্বে তারা দুজন একটি শহরে পৌঁছায় যেখানে জনতা উচ্চস্বরে উল্লাস করছে কে বেঁচে থাকবে তা দেখার জন্য। পিটার হঠাৎ থেমে যায় এবং বলে যে সে হাল ছেড়ে দিতে চায় যাতে রে জিততে পারে এবং তার মায়ের কাছে ফিরে যেতে পারে, কিন্তু রে রাজি হয় না এবং পিটারকে এগিয়ে যেতে বলে, প্রতিশ্রুতি দেয় যে তারা একসাথে হাঁটবে। পিটার আরও কয়েকটি পা এগিয়ে যায়। সে বুঝতে পারে না যে রে আসলে তার পিছনে থেমে গেছে। রে সাথে সাথে থেমে যায় কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে 3টি সতর্কবার্তা ছিল। পিটার দ্রুত নিহত হয়। সৈন্যদের গুলি তাকে বিদ্ধ করে এবং মেজর নিজেই শেষ গুলিটি চালায়। যখন পিটার বুঝতে পারে যে কি ঘটেছে, সে ভেঙে পড়ে। জনতা যখন তার তথাকথিত বিজয় উদযাপন করছিল, তখন মেজর এগিয়ে এসে তাকে লং ওয়াক জেতার জন্য অভিনন্দন জানান। তিনি পিটারকে জিজ্ঞাসা করেন তার ইচ্ছা কি। নিজেকে সামলে পিটার একটি সৈনিকের কার্বাইন চায় এবং বলে যে সে এটি তার ভবিষ্যৎ সন্তানদের স্মৃতিচিহ্ন হিসাবে দিতে চায়। সৈন্যরা তাকে রাইফেলটি দিতে দ্বিধা করে, কিন্তু মেজর জোর দেন যে পিটার কারো ক্ষতি করবে না, কারণ সে এমন একজন মানুষ যে এই পৃথিবীকে আরও ভালো একটি জায়গা বানাতে চায়। পিটার রাইফেলটি হাতে নেওয়া মাত্রই সেটি তুলে সরাসরি মেজরের দিকে তাক করে। বৃদ্ধ লোকটি তাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি তাকে তার বিজয় নষ্ট না করতে বলেন, কিন্তু ভগ্ন হৃদয় পিটার ট্রিগার টানার আগে বলে এটা রে এর জন্য, যা মেজরকে সাথে সাথে হত্যা করে। চলচ্চিত্রটি শেষ হয়